মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউ মাউ করে কেঁদে ফেললেন। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান। এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করা হয়নি। হয়নি বললে ভুল হবে, আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যেতে। বিদেশে গিয়ে তুই কি করবি? আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড়সড় ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় সে, যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করে ছেলের বউ করে ফেলেন সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু এ কি করে ফেললো সে? নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ও পাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছেন না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোনো বিপদে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি। বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কালনাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এ কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনীকে আমি কি করব বল? ইচ্ছা তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। আ মা, মা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যান। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা কি হয়েছে তোমার? তুমি মা আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো। আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ের ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা এমন বলো না। আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও, শুরু থেকেও আমরা, শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারোর, তার সহ্য সাথী। আমরা, আমার কি ইচ্ছে করছে জানো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছে করছে। নেহা, তোমার এই পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলেও আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্টা সেটা জানো না। তুমি কি বুঝতে পারছো কতটা পাপিষ্টা তুমি? নেহা বোন আমার, আমার কথাটা একটু শোনো। মাকে একটু ধরতে দাও। সারা হাউ মাউ করে কাঁদতে লাগলো। এমন ভুল কিভাবে করে ফেলল নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ট মন, পাপিষ্ট দেহ নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতে পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না,
আমি আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমিই বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এক বাড়িতে এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নেহার কোলে, আর সারা ঠিক তার পাশেই বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয়নি। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে সারার গালে কয়েকটা চড় বসিয়ে দেয়। বয়সে ছোট একটা মেয়ের হাতে সারা চড় খেয়ে একটুও অবাক হলো না, কারণ এইটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহা প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুয়ে দেয়। সারা এখনো চুপ করে বসে আছে এক জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণাধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এ বাড়িতেই শেষ দিন সারার। ভাবতেই বুকের ভেতর মোজর মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনি আজকে ছি ছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড় অদ্ভুত, কখন কার সাথে দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছে হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল, না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা কাপড়। গন্তব্যহীনভাবে হেঁটে চলছে সারা। কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়ে কাটিয়ে দেবে। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারলেন না, আবার সেই কান্না শুরু করে দিলেন। নেহামা, বলতো ওকে কিসের অভাবে রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা, যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কালনাগিনী বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর চিন্তা কেন করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নিহাপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে তার 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টার খারাপ কাজের জন্য পুলিশ তো হলো। ছি। রাগের পেছনে সারার জন্য নেহার মনে যে ভালোবাসাটা ছিল, সেটা এক নিমেষে শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরো 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভেতরে ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভেতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন যেন ওর একটু ভাল লাগছে না। কথার ভেতরে একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবে বুঝে গেছে, কিছু না ভেবে পালাতে গেল, কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ে পেরে ওঠে না সারা। তাদের হাতে ধরা পড়ে যায়, চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউই ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেললো। কাপড় দিয়ে
চোখ আর মুখ বেঁধে ফেলল। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। একে একে খ্যাক খ্যাক করে হেসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভের সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার। সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করলো। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনো দিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পেছন থেকে লোকগুলো ভেতর থেকে একজন বলে ওঠে, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। এদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহই বা কোথায়? সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে, নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারার চুলের মুঠি ধরে, এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে। এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শুনলো না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে গেল। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখল, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার গায়ে এসে পড়ল। সবাইকে জেলের ভেতর ঢোকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। তুমি ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে সব কিছু বলবা, আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই। আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভেতর গিয়ে ওই তিনজনকে ভয় দেখালো যে সত্য কথা না বললে ক্রস ফায়ারে দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যে মানুষটা পুলিশের চাকরির জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা। আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না। আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল, সেটা বোঝার ক্ষমতাও ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আর একটু লাগলো আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবা মাকে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ হিসেবেই জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20 থেকে 21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে নাম শিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার বাবা মার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে।
আমি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম, হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু, সারাপু, তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 কি 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারাপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। এত রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গায় আমার থাকা হবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বেরিয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত এক বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকেও পালিয়ে আসি। যেই জায়গায় আমি 20-21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গায় আমার ক্ষতি করতে চেয়েছিল, আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে। গন্তব্যহীন ভাবে সারাদিন ঘুরতে থাকি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেললে? আমি এই পরীক্ষায় পাস করব কিভাবে, টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। যখন চোখ খুলি, নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হসপিটালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু এতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি, তার বাড়িতে স্থান দিয়েছি, তার একজন আশ্রিতার জায়গায় না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হায় কপাল, হতভাগী সারা জীবন কষ্টই পেতে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু দুঃস্বপ্নই সুখ পাবে, শুধু স্বপ্নেই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরের দেশে যাবার তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশে থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার বুকে মাথা না রেখে রাত কাটানো কতটা কষ্টের। 2 মাস পর আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শুনেনি। এয়ারপোর্টের ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওকে পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেট কল দেওয়াতে মা বাবা বা নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশে আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসব। মা বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসব। আমি জেলে আছি মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমান। প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেলাম। কাছে পেয়ে আর তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলে আমার এই সন্তান গর্ভে আসে। পরে আমান চলে যায়।
আমি আমার প্রেগন্যান্সির কথা প্রায় 4-5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু করে বাড়তে থাকে, তবু যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে শর্ট সার্কিটে আমানকে যেই জেলে থাকছে সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে মারা যায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকম ভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়, মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সবকিছু মিসেস রেহানাকে বলল। তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনীর টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাঁধে সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমান এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাকবো। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটা কত স্বার্থপর, আসলে স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়ে বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো। একবার তো আমার নামের পাশে কলঙ্কিনীর তকমা লেগে গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলেও লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না, সেটা হলো যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন সে ফোনে কার সাথে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারার বিশেষ রেহানার কথাটা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করতো সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সে সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সবকিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনই জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটের আগুনে মারা যায়নি। সবকিছুই তো তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানেই থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? সে যদি বেঁচে থাকে এতে তার লাভ কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বললাম। যাক ওসব কথা, এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাব মানে? কোথায় যাব? মুখের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারল, তাই বলল, আমার বাড়িতে যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে দেশের বাইরে। আমার হাজবেন্ড, সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক চলো এখন। সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারল না। এমনিতেই প্রেগন্যান্সির 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চায়, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারার একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, দেখো এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে, তোমার সমস্ত সাহায্যে তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নড়বড়ে ঘরের চালাও হও, তোমার গর্ভের সন্তানকে সেই ঘরের একটা মজবুত খুঁটি হতে হবে একদিন। নিজের খেয়াল রেখো। আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে ব্যাডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে
মনে মনে বলতে থাকলো, কলঙ্কিনীর নাম শুনেও কষ্ট লাগে না, শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুমি একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভেতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনায় কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন তাকে আমি বদনামের ভাগীদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান, সে আমার মেয়ের বয়সী। তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখছি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকলো। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটোই হচ্ছে। আমান বেঁচে আছে এটা জেনে খুশি, বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্ট হয় তাহলে তো মা কিংবা তাকে কথাটি সে জানাতে পারত। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধন করেছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতে সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকলো না। বাড়ি থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভেতর থেকে দরজাটা লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। দুদিন আগে জেনেছে লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভেতর গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অজর ধারায় কাঁদতে থাকে। তুমি মরার নাটক করেছো, আমাকে জানাওনি কেন? আমারও তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভেতর থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি। সব সময় আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞেস করতে তারা বলে, মিসেস রেহানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভেতর একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খুললো। কিন্তু দরজা খুলে দেখে সারার বিছানা বা ব্যালকনি কোথাও নেই। বাথরুম থেকে কোলকুল করার পানির শব্দ কানে আসছে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করলো। 10 মিনিট কি 20 মিনিট, এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজা নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ পায় না, শুধু পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভেতর কচকচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমাকে কি জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করলো। সারার গায়ে হাত দিয়ে আটকে উঠলেন রেহানা। বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেখে যেন কোনো রকম প্রাণ পাখিটা আছে, একটু এদিক ওদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্যালাইনের সুইচ বাম হাতে দিয়ে
টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। আমান 2 হাতে আজলাই সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দেয় আর বলল, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দেব না। সারাকে ব্যাডে শুয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতে কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপর আমানকে দেখে নিজেই কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমান সারাকে শুয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা, তুমি না থাকলে আমান কিছুই না। খবরদার, আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমানের কথা শুনে সারা ফুপিয়ে উঠল। আমান বুঝতে পারলো সে ভুল কিছু বলে ফেলেছে, তাই হাজারবার সরি বলল। তোমার জন্য আমার কথা শোনার লেগেছে সবার কাছে। আমার ছোট্ট নেহা, তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা, তুমি হাইপার হয়েও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছে ছিল না, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সবকিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন সুনসান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল। আমান 3 জন লোককে টাকার একটা বান্ডেল দিল। এরা তো সেই 3 জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে। এটা করে ওর লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ল সারা। এখন আমি চুপচাপ থাকবো? আমাদের এইসব করার পেছনে রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করারই কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথে সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভেতরে আটকে গেছে সারা, যার ভেতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুটোর মাঝে ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভেতর কোনো শান্তি নেই সারার। বারবার উষ্পিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনোদিন ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে উঠল। ভাইয়া বলে চিৎকার করে আমানকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পেছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া, তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতে আমার নেহার গালে একটা চড় বসিয়ে দিল। যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনীর ছিটে ফোটাও নেই। কিভাবে সহ্য করবো আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশে বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশে যাইনি, সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে নাটক যাওয়ার সব করেছি, মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমার ঘুম পাচ্ছে। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে।
এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেই দিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়দিন টিভি দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে, তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সব কিছু ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহানা ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল হয়ে যায়। কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয় যে আপনারা তো জানেন সেদিনের ঘটে যাওয়ার সব কথা। নেহাকে বলল আমান। নেহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। খপ করে পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাপ চাবো জানি না, কিন্তু নির্লজ্জর মতো বলছি, আমাকে মাপ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চর মেরেছি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। সারা নেহাকে উঠিয়ে বলল, তোমার কোনো দোষ নেই নেহা, তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলেন। খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারার দিকে চোখ পড়তে তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? মা, দয়া করে চুপ করো, আমার কথাগুলো শুনো আগে। নেহা একে একে মাকে সব কথা জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটিয়ে একটা চট দিয়ে বললেন, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কিনা কি বলেছি। ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যাই। সারা মায়ের হাতটা ধরে, মা, সব কিছু ভুলে যান। আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বললেন, সারা আমানের দিন খুব ভালোই কাটছিল। সারাদিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমানের সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ের। আমানের আর সারার রা দিয়ে। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরে যাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, বিকালে ফিরবো। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আমান বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না, বলে তাড়াতাড়ি ফিরে এসো। এখন এসব ভাবার টাইম নেই আমানের, তাই বাড়ি থেকে বের হয়ে যায়। সারা নিজের মেয়েকে বলল, আমার যুদ্ধ আবার শুরু হবে মা, তুই আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মেয়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকালে আমান বাড়ি এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, নেহার হাতে একটা কাগজ। সারা বাড়িতে কোথাও নেই। আমান নেহাকে জিজ্ঞেস করে যে সারা কোথায়। নেহা আমানের হাতে কাগজটি দিয়ে দেয়। প্রিয় আমান, আদৌ প্রিয় আছো কিনা আমি ভালো জানি। ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোর কারবারির লোক। তার সাথে মিসেস রেহানাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেগুলো আমি কমিশনারের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি জানলাম কিভাবে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালা বন্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরে তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে গিয়েছিলে। সেখানে কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি, তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোন পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনে বোঝাই যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু। আর মিসেস রেহানা তোমার সাহায্যকারী, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের উপর। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবারও এতে কলঙ্কিনী। বাসের সিটে বসে আছে সারা, মেয়েটা কোলেই ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙ্গুল ধরে চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মুচকে হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, মা, আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনো দিনও। পর্ন দেখাটা শুরু হয়েছিল ক্লাস 7-এ বন্ধুদের হাত ধরে। বলতে গেলে পর্ন দেখাটা এক প্রকার নেশা আমার। মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই নিষিদ্ধ পল্লীতে যেতে শুরু করলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার। বাবার ব্যবসায় আমার কোনো
ইন্টারেস্ট ছিল না, তাই আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করি আর ভাগ্যক্রমে চাকরিটাও পেয়ে যাই। ব্র্যান্ডের ঘড়ি, টি শার্ট, পারফিউম ছাড়া আমার একদিনও চলে না। আর হ্যাঁ, সেই সাথে যৌনতা ছাড়াও আমার একদিনও চলে না। আজও একটা নিষিদ্ধ পল্লীতে এসেছি। মামা আপনি হ্যাঁ। অনেকদিন পর আসলেন এদিকে। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। মামা একটু খাসা মাল আছে, তো রেটটা একটু বেশি। আমি মুচকি হেসে বললাম, ও নিয়ে তুই চিন্তা করিস না। চলেন মামা, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। রুমের সামনে এসে ছেলেটি আমার হাতে একটা কন্ডোমের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, বাবা মেয়েটা নতুন, একটু মানিয়ে নেবেন। ও নিয়ে তুই চিন্তা করিস না। বিড়াল কিভাবে মারতে হয় সেটা আমি ভালোভাবে জানি। আর এ ধর, আমার কাছে চকলেট ফ্লেভার আছে। রুমে গিয়ে আমি অবাক, খাটের কোণে একটা ডানা কাটা পরি দাঁড়িয়ে আছে। মেয়েটির গোলাপি ঠোঁটগুলো যেন আমাকে ডাকছে। আমি ব্লেজার খুলে মেয়েটির কাছে গিয়ে লিপ কিস করতে শুরু করলাম। মেয়েটি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। আজ আপনি ব্রাশ করেননি? কি বিশ্রী গন্ধ। কথাটা শুনে মাথাটা বিগড়ে গেল। মেঝে থেকে উঠে বললাম, বেশ্যা বেশ্যার মতো থাকবি। মেয়েটি আর কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেললাম, ঝাঁপিয়ে পড়লাম মেয়েটির উপর নির্মম অত্যাচার করলাম সারা রাত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পতিতা মেয়েটির নগ্ন দেহটা আমার উপর আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অপরূপ দেখাচ্ছে পতিতা মেয়েটিকে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। 20 মিনিট শাওয়ার নেওয়ার পর রুমে এসে দেখি পতিতা মেয়েটি বিছানায় বসে রয়েছে। আমি কাপড় পরে মানিব্যাগ থেকে 1000 টাকার একটা নোট মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। সুন্দর রাত? সে তো আপনার ছিল, কাল রাতে তো আমার মৃত্যু হয়েছে। মানে? কিছু না। আমি আসছি। ঘুম ঘুম চোখ নিয়ে ব্যাংকে ঢুকলাম। ইস্যু 1 কাপ কফি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সারা রাত ঘুম হয়নি বোধহয়। আমি ইস্যুর হাতটা চেপে ধরে বললাম, তুমি সারা রাত আমাকে ঘুমাতে দাওনি। সারা রাত শুধু তোমার কথা ভেবেছি। ধ্যাৎ। এই চলো না আজ আমার রুমে। আজ হবে না, অন্য কোনো দিন। ইস্যু আমার মুডটা নষ্ট করে দিল। ইস্যুকে নিয়ে কতবার যে আমার রুমে গিয়েছে তা আমার নিজেরও মনে নেই। ফোনটা বেজে উঠল। মা ফোন দিচ্ছি। কি মা ফোন দিচ্ছি কেন? আমি ব্যস্ত আছি, আমি আমার ফ্ল্যাটে থাকবো, রাখছি। যৌন চাহিদা মেটানোর জন্যই আলাদা একটা ফ্ল্যাট কিনেছি। হোটেল থেকে মেয়ে নিয়ে তো আর বাড়িতে ওঠা যায় না, এই জন্যই আলাদা ফ্ল্যাট কেনা। ব্যাংক থেকে বের হয়ে রেস্তোরাঁয় গেলাম, গিয়ে দেখি রাতের ওই পতিতা মেয়েটি। আমি মেয়েটির কাছে গেলাম, হেই তুমি। প্লিজ চলে যান, কেউ দেখে নেবে। ওকে। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর পতিতা মেয়েটির পাশে একটা ছেলে এসে বসলো। কে এই ছেলেটি? আমি আমার ফ্ল্যাটে চলে আসলাম। কে ছিল পতিতা মেয়েটির সাথে? হয়তো ওর কোনো কাস্টমার। কেন ভাবছি আমি ওই পতিতা মেয়েটির কথা? না, কিছুতেই মেয়েটির কথা বলতে পারছি না। আমি গাড়ি নিয়ে চলে আসলাম নিষিদ্ধ পল্লীতে। মামা আপনি মনে হয় মনে ধরছে। হুম। বাবা এই নেন কন্ডোম, আর আপনার কাছে চকলেট ফ্লেভার আছে? হ্যাঁ, আমি সব কিছুই ব্র্যান্ডের ইউজ করি। আমি পতিতা মেয়েটির ঘরে গেলাম। আপনি? কেন, আসতে মানা? না। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, আজ কিন্তু ব্রাশ করছি। পতিতা মেয়েটি মুচকি হাসলো। আমি পতিতা মেয়েটির কাছে গেলাম। পতিতা মেয়েটির উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি ব্লেজার মাটিতে ছুঁড়ে ফেললাম। পতিতা মেয়েটির কাছে গিয়ে লিপ কিস করতে লাগলাম। মেয়েটিও আমার ডাকে সাড়া দিল। আমরা দুজনে মেতে পড়লাম এক যৌন খেলায়। বেশ কিছুক্ষণ পর আমি পতিতা মেয়েটিকে বলতে লাগলাম, তুমি সত্যি অনেক সুন্দর। পতিতা মেয়েটি কোনো কথা বলল না, চুপ করে আমার দিকে মুখ করে শুয়ে রইল। আমি পতিতা মেয়েটির হাতে একটা চুম্বন করলাম। আচ্ছা, আজ রেস্তোরাঁয় তোমার পাশের ছেলেটি কে ছিল? আমার কাজিন। ও, আমি তো মনে করেছিলাম। কি? আমার কাস্টমার? না মানে হ্যাঁ। ভাবাটাই স্বাভাবিক, কারণ আমি পতিতা, আর পতিতা মেয়েদের কেউ ভালো চোখে দেখে না, জানেন? খুব ভয় করে আমাদের। কেন? আত্মসম্মান হারানোর ভয়। আত্মসম্মান? পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, কেন আমাদেরকে আত্মসম্মান নেই? না মানে পতিতাদের আবার আত্মসম্মান? ঠিকই বলেছেন আপনি, পতিতাদের আবার আত্মসম্মান। কিন্তু এই পতিতাদের কাছেই কিন্তু আপনারা ছুটে আসেন শরীরের খিদে মেটানোর জন্য। আপনাদের ভাষায় যৌন চাহিদা, কিন্তু এটা ভুলে যাবেন না, পতিতারাও মানুষ।
আমরা টাকার জন্য আমাদের শরীর বিক্রি করি, কিন্তু কোনো মেয়ে কখনো চায় না সে পতিতা হবে। নিশ্চয়ই কোনো কারণ থাকে যার জন্য তারা পতিতা হয়। হ্যাঁ, আমাদের হয়তো আত্মসম্মান নেই আপনার ভাষায়, কিন্তু আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি কে কখন দেখে নেয়। আর এই কথা যদি আমাদের পরিবার বা সমাজ জানে তাহলে কি হবে আমাদের? কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেদের কেউ কিন্তু কিচ্ছু বলবে না। দোষটা হয় শুধু পতিতা মেয়েটার। পতিতা মেয়েটির কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। সত্যি, কথাগুলো চরম সত্যি। আচ্ছা, এবার এগুলো ছাড়ো, তোমার নামটাই তো জানা হলো না। সে কি দুদিন ধরে এই পতিতাটার কাছে আছেন আর নামই জানেন না? হেয়ালি করো না তো। তোমার নাম কি? এই পতিতাটার নাম হলো অবন্তী। বাহ, বেশি সুন্দর নাম তো। ক্রিং ক্রিং, ফোনটা বেজে উঠলো। ও ইস্যু ফোন করছে। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? আমি আজ ফ্রি আছি। তাহলে আজ রাতটা কাটাচ্ছ তো আমার সাথে? হুম। ওকে, আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে পিক আপ করে নিব। রাখছি। লাভ ইউ ডার্লিং। ফোনটা পকেটে রাখতেই চোখ পড়ল পতিতা মেয়েটির দিকে। পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে, এমন করে তাকাচ্ছে যেন আমি কোনো অপরাধ করেছি। ফোনটা ধরে, কিছু বলবে? তোমার বউ ফোন করেছিল? আরে না। ও, প্রেমিকা? তোমার প্রেমিকা জানে তো যে তুমি এই পতিতার কাছে আসো? প্রেমিকা না, আমার কলিগ। এই ধরো 2000 টাকা। আমার রেট তো এত না। জানি, বাকিটা তোমার বকশিস আমাকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ সব পতিতাই দেয়, তাহলে সবাইকে কি আপনি এমন করেই বকশিস দেন? না মানে, আমি পকেটে থেকে আমার কার্ডটা বের করে পতিতা মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, আমার ঠিকানা, বাসায় কেউ থাকে না, তুমি আসতে পারবে তো? না মানে, টাকা নিয়ে চিন্তা করো না, এই অরণ্য খুশি তো তুমি খুশি। আমি আসছি। আমি গাড়ি নিয়ে সোজা ইস্যুর বাসার সামনে আসলাম। আজ ইস্যু আরও একটা রাত আমার সাথে কাটাবে। হর্ন বাজাতেই ইস্যু বের হয়ে আসলো। ইউ আর লুকিং সো সেক্সি ইস্যু। আই নো, কিন্তু হ্যাঁ, প্রোটেকশন ছাড়া কিন্তু তুমি আমাকে টাচ করবে না। ওয়াই? আমি প্রেগনেন্ট হতে চাই না। ওকে বাবা, এখন আমার মুড নষ্ট করো না, গাড়িতে ওঠো। বাই দ্য ওয়ে, কোথা থেকে আসছো তুমি? এই কাছে একটু কাজ ছিল। ইস্যু আমার পাশে বসে সেলফি তুলছে। আমি রেডিওটা চালালাম। রেডিওতে অরিজিৎ সিং এর একটা স্যাড সং চলছে। ইস্যু আমার কোলে বসে আমাকে কিস করছে, আর আমি ড্রাইভ করছি। ফার্মেসির দোকান দেখে আমি গাড়িটা থামালাম। কি হলো বেবি, এখানে গাড়ি থামালে কেন? তোমাকে তো আদর করতে হবে, আর তুমি তো আমাকে কন্ডম ছাড়া তোমাকে টাচ করতে দিবা না, এই জন্য এখানে গাড়ি থামালাম। ও সো কিউট। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। কি আনছো? কোন ফ্লেভার? তোমার পছন্দের চকলেট ফ্লেভার। আমি ইস্যুকে নিয়ে আমার ফ্ল্যাটে উঠলাম। আমি রুমে গিয়ে জোরে মিউজিক বাজাতে লাগলাম। কি হচ্ছে, এত জোরে মিউজিক কেন বাজাচ্ছ? একটু ওয়েট করো ডার্লিং, সব বুঝতে পারবে। আচ্ছা, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। আমি ড্রিঙ্কের গ্লাস ইস্যুর দিকে বাড়িয়ে দিলাম। ও ড্রিঙ্ক করছে। আমি ইস্যুকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম। ইস্যু আমার টি শার্টটা এক টানে খুলে ফেললো। ইস্যু আমার ঠোঁটে চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং, কলিং বেলটা বেজে উঠলো। ওয়ার্ডটা এখন আবার কি আসলো? জানো, তুমি একটু বসো, আমি দেখছি। আমি মুচকি হেসে দরজাটা খুলে দিলাম, কারণ আমার প্ল্যান মাফিক সব হচ্ছে। এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল গুরু। আয় ভিতরে আসো। গুরু, খেলা কি শুরু হয়ে গেছে? হা, না, আজ আমি না, তোরা শুরু করবি আর আমি শেষ করব। ইস্যু ড্রিঙ্ক করছে, ওর কাঁধে হাত রাখলো। কি জান, এত দেরি করলে কেন? ইস্যু পিছন ঘুরে একটা দূরে সেরে গেল আর বলতে লাগলো, কে? কি? কারা তোমরা? দোস্ত, এটা তো খাসা মাল। হোয়াট ননসেন্স! অরণ্য, কারা ওরা? আর এখানেই বা কি করছে? আমি তখন ইস্যুর কাছে এসে বলতে লাগলাম, ডার্লিং, আজ ওরা তোমাকে মজা দিবে। হোয়াট? সরো, আমি চলে যাব। তুমি তো যেতে পারবে না ডার্লিং, দরজা নক করা। আমি কিন্তু চিৎকার করব। করো, চিৎকার করো, তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। এই মিউজিক বাড়া, যা শালিকে নিয়ে এনজয় করো। না, ছাড়ো আমাকে। তুমি কাজটা ভালো করছো না অরণ্য। না, না, না। আমি মিউজিকের সাউন্ড আরো বাড়িয়ে দিলাম যেন ইস্যুর কান্নার আওয়াজ কেউ না শুনতে পারে। বেচারি ইস্যু, মাই ডার্লিং, হা হা হা। আজ ইস্যুকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। উফ, শালি এত চিৎকার করছে কেন? বলো দোস্ত।
শালি এত চিৎকার করছে কেন? সোসাইটির লোকজন তো জেনে যাবে। যা ওর হাত বেঁধে মুখে কাপড় বেঁধে দে। ঠিক আছে দোস্ত। আর হ্যাঁ, দেখিস মারা যেন না যায়। ঠিক আছে, কিন্তু ও বেঁচে গেলে তো সবাইকে সব বলে দিবে, তখন আমাদের কি হবে? ওই ভাবনা আমি আগেই ভেবে রেখেছি। যা তুই গিয়ে মজা নে। বেচারি ইস্যু, আই রিয়েলি মিস ইউ ইস্যু। 4 জন মিলে গ্যাং রেপ করছি ইস্যুকে, আর আমি তা ভিডিও করছি। ভিডিও করে রাখার মূল উদ্দেশ্য হলো যখন তখন ব্ল্যাকমেইল করে ইস্যুর সাথে ফুর্তি করা। ইস্যু শুধু যন্ত্রণায় ছটফট করছে। এখন অনেকে ভাবছেন কখন আমি আমার বন্ধুদের ডাকলাম কি, তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক। যখন আমি কন্ডোম কিনতে গিয়েছিলাম তখন আমি গাড়ি থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন করলাম। হ্যালো নীল। আরে দোস্ত, তুই এতদিন পর, তো কোনো খবর আছে কি? তোদের জন্য একটা খাসা মাল আছে। কি বলছিস কি? আরে হ্যাঁ, শোন, মালটাকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, তোরা চলে আয়। হ্যাঁ আসছি দোস্ত। বেচারি ইস্যু, এখন আমার পালা ইস্যুর সাথে ফুর্তি করার। আমি ইস্যুর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার বন্ধুরা সারা রাত ইস্যুকে পালাক্রমে ধর্ষণ করলো। এখন অনেকেই হয়তো ভাবছেন ইস্যু তো আমার সাথে এর আগেও রাত কাটিয়েছে আর আজও রাত কাটানোর জন্য এসেছিল, তাহলে আমি কেন এরকম করলাম কি, তাই তো? তাহলে শুনুন, ইস্যুকে আমার এক বন্ধু প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও রাজি হয়নি। ইস্যুকে ও বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ইস্যু রাজি হয়নি, কারণ আমার বন্ধু ছিল গরিব, আর বন্ধু সে অপমান মেনে নিতে পারেনি। ও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এখন আপনারা বলবেন এতে আমার সমস্যা কি? বলছি, এতে আমার কোনো প্রবলেম নেই। যখন আমি ইস্যুকে আমার সাথে রাত কাটানোর কথা বলি তখনও রাজি হয়ে যায়, কারণ আমি ধনী। যে ওকে ভালোবেসে বিয়ে করতে চাইলো তাকে ও অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দিল, আর যে ওকে নিয়ে ফুর্তি করতে চাইলো তার সাথেও রাত কাটানোর জন্য তৈরি হয়ে গেল। শালি, এই শোন, ওকে ছেড়ে দে, আজ আর না মরে যাবে। ঠিক আছে। আমি ইস্যুর সামনে গেলাম। ইস্যুর নগ্ন দেহটা মেঝেতে পড়ে রয়েছে। আমি ইস্যুর হাতের বাঁধনটা খুলে দিলাম, মুখ থেকে কাপড়টা তুলে নিলাম। একটু পানি খাবো। দিচ্ছি। ইস্যু আর উঠতে পারছে না। ওর সারা শরীর ব্যথা। গত রাতের অত্যাচারের ফল। কেন আমার সাথে এমন করলে অরণ্য? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আরে আমি তো নিজে এসেছিলাম তোমার সাথে রাত কাটানোর জন্য, তুমি কি করলে? তোর মতন মেয়ের সাথে এই রকমই করা উচিত। বলে আমি একটা সিগারেট জ্বালালো। আমি কি করেছি? মনে নেই তোর আমার বন্ধুর সাথে তুই কি করেছিলি? কোন বন্ধু? হাহা, যে তোর জন্য মরেছিল। সম্মু তোমার বন্ধু ছিল? হ্যাঁ। আমি পুলিশকে সব জানাবো, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। এই কাজ ভুলেও করছি না। অরণ্য একটা জ্বলন্ত সিগারেট ইস্যুর যৌন অঙ্গে চেপে ধরলো, আর ইস্যু জোরে জোরে কাঁদতে শুরু করলো। ও আরও একটা জ্বলন্ত সিগারেট ওর যৌন অঙ্গে চেপে ধরলো, আর বলতে লাগলো, শোন, ভুলেও পুলিশের কাছে গিয়ে মুখ খুলিস না। আমি তো যাবই পুলিশের কাছে। ওকে ফাইন। অরণ্য আর একটা সিগারেট জ্বালালো। ওর সিগারেট জ্বালানো দেখে ইস্যু বলতে লাগলো, না আর না, আমি আর সহ্য করতে পারছি না। সারা রাত ধরে তুমি আর তোমার 5 বন্ধু মিলে আমাকে ধর্ষণ করলে, আর এখন 2টা জ্বলন্ত সিগারেট আমার যৌনাঙ্গে চেপে ধরলে। আমি আর নিতে পারছি না। ঠিক আছে, আমি আর এই সিগারেট তোর যৌন অঙ্গে দিব না, কিন্তু আমার এই সিগারেটের যে ক্ষতি হলো তার কি হবে? হ্যাঁ, পেয়েছি নীল। হ্যাঁ দোস্ত, বল। আমার ইস্যু বেবির সাথে আর একটু খেল তুই যা। আর হ্যাঁ, আমার ইস্যু বেবিকে কিন্তু মজা দিতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না। ও কামান বেবি, তোমার তো সেক্স একটু বেশি, তাই না? দোস্ত, মালটা সেন্সলেস হয়ে গেছে। তুই যা, ডাক্তারের কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় কিছু উস্কি নিয়ে আসিস। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো জান, কিন্তু এখন একটা কল করো। তোমার বাড়িতে আর যা বলতে বলছি তাই বলো, আর তা না করলে তুমি শেষ বেবি। যাও, এখন শাওয়ার নিয়ে আসো। আমি উঠতে পারছি না। তোমাকে তো যেতেই হবে। ইস্যু ভয়ে বসে বসে ওয়াশরুমে ঢুকলো। ইস্যু সারা শরীর গন্ধে ভরে গেছে। কিছুক্ষণ পর সাগর ওষুধ নিয়ে আসলো। ইস্যু শাওয়ার নেওয়ার পর ওকে মেডিসিনগুলো দিল। ইস্যু ক্লান্ত, বিছানায় মাথা রাখতে ঘুমিয়ে পড়লো। দোস্ত, মালটা যদি সব বলে দেয়? বলবে না। ওকে মেরে ফেলাটাই ভালো হবে।
না, ওকে মারবো না। ওকে নিয়ে আমার অন্য ভাবনা আছে। যা, এখন তোরা সবাই বাড়ি যা আর রাতে চলে আসিস। ঠিক আছে দোস্ত। ওরা সবাই চলে গেল আর ইস্যু ঘুমোচ্ছে। ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো, জি, আমি। নাম কি? হোটেলের সেই পতিতা। ও আচ্ছা, তোমার তো একটা নাম আছে তাই না? সব সময় পতিতা পতিতা ভালো লাগে না। আচ্ছা শোনো, চলো না আজ একটু পার্কে যাই, তোমার টাকা দিয়ে দিব। ওকে, কোথায় দাঁড়াবো? হোটেলের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি 1 ঘন্টার মধ্যে। অরণ্য ওয়াশরুমে গিয়ে 20 মিনিট শাওয়ার নিল। কালো একটা টি শার্ট পরলো আর বডি পারফিউম লাগালো। ঘর থেকে বের হবে তখন ইস্যুর কথা মাথায় আসলো। আমি চলে গেলে যদি ও ওর বাসায় ফোন করে। হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। অরণ্য ঘর বন্ধ করে বের হয়ে পড়লো। সবাই ভাবছেন কি করলো ইস্যুর, কি তাই তো। ঘর থেকে বের হওয়ার সময় ওর হাত পা বেঁধে মুখে কাপড় গুজে এসেছে আর ওর ফোনটা সাথে করে নিয়ে এসেছে। অরণ্য একটা ফুলের দোকানে গাড়ি থামালো, একটা ফুলের বুকি নিল পতিতা মেয়েটার জন্য। ফুলের বুকিটাকে নিজের মতো করে সাজালো। এই প্রথম কোনো মেয়ের জন্য ফুল কিনলো, আর তা না হলে তো চকলেট কিংবা প্রোটেকশন কিনতো। পতিতা মেয়েটি আসবে তো? হ্যাঁ আসবে, কেন আসবে না? যদি না আসে, ধ্যাত, আমি ওই পতিতাটার জন্য এত ভাবছি কেন? ক্রিং ক্রিং ফোনটা বেজে উঠলো। তুমি কি আসছো? কোথায় আসবো দোস্ত? তুই তো বললি রাতে আসতে। ও শিট, এটা তো নীল না, কিছু না। ও শোনো, আসার সময় কিছু ভালো চকলেট, ফুল আর ব্র্যান্ডের প্রোটেকশন আনবে। ওকে, আমি রাখছি। ওয়াও, পতিতা মেয়েটির কি ফিগার, আগে তো খেয়াল করিনি। আজ পতিতা মেয়েটিকে অনেক সেক্সি লাগছে। ঠোঁট গোলাপি লিপস্টিক, খোপায় গোলাপ, পরনে রেশমি লাল শাড়ি। কে দেখলে বুঝবে যে ও একটা পতিতা। অরণ্য গাড়ি নিয়ে পতিতা মেয়েটার কাছে গেল। গাড়ি থামিয়ে লুকিং গ্লাসটা খুলে বলল, হেই সেক্সি। কি বলছেন কি এসব? গাড়িতে ওঠো। পতিতা মেয়েটা আশেপাশে তাকিয়ে গাড়িতে উঠল। অরণ্য ফুলের তোড়াটা পতিতা মেয়েটার হাতে দিয়ে বলল, এই নগণ্য ফুলগুলো তোমার জন্য। মনগণ্য কেন? ও আমি পতিতা বলে? না, আমি সেটা বলি নাই। আমি বলতে চেয়েছি তোমার রূপের সামনে এই ফুলগুলো অতি নগণ্য। পতিতার আবার রূপ? ট্রাস্ট মি, ইউ আর সো হট অ্যান্ড সেক্সি। ফুলগুলো সত্যি অনেক সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কেন হবে না? অরণ্য পতিতা মেয়েটাকে কাছে এসে বসতে বলল। ও একটু সংকোচ বোধ করছে, কিন্তু ওর সাথে কিন্তু রুম ডেট অলরেডি হয়ে গেছে। পতিতা মেয়েরাও লাজুক হয়, তা ওকে না দেখলে বিশ্বাস হতো না। পতিতা মেয়েটা অরণ্যের কাছে এসে বসলো। অরণ্য ওকে তার বুকে নিয়ে আসলো, ওর মাথায় একটা চুম্বন এঁকে দিল। পতিতা মেয়েটা চুপ করে ওর বুকে মাথা রেখে বসে আছে। কি হলো, কিছু বলছো না যে? কেন জানি না, তোমার বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে। মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যায়। অরণ্য পতিতা মেয়েটাকে আর শক্ত করে জড়িয়ে ধরলো আর ওর কপাল একটা চুমু খেল। আর ও ড্রাইভ করছে আর পতিতা মেয়েটাকে জড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো পতিতা মেয়েটি হয়তো কাস্টমার হাতছাড়া না করার জন্য এই মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু বিশ্বাস করো, এইটাই সত্যি। তোমার বুকে মাথা রাখলে আমার খুব প্রশান্তি লাগে। আচ্ছা, আমি কি একবারও বলছি এই কথা? না, তুমি বলনি, কিন্তু হয়তো তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, তাই বললাম। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা আর একটা ছোট বোন ছিল। বোন ছিল মানে এখন কোথায়? ও আর নেই, চলে গেছে আমাদের ছাড়া। রাতের ওই তারা হয়ে, জানো, আমি প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় আমার বোন আমাকে দেখছে ওই আকাশ থেকে। কিভাবে মারা গেল তোমার বোন? অসুস্থ হয়ে, জানি না কি হয়েছিল। ওর 7 দিন জ্বরে বিছানায় পড়েছিল, আর 8 দিনের মাথায়ও চলে গেল না ফেরার দেশে। চিকিৎসা করাওনি? বাবা অসুস্থ ছিল, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। টাকা ছিল না ঘরে, দুমুঠো খেতেও পারতাম না, আর চিকিৎসা করব কি দিয়ে? এই জন্য কি? হ্যাঁ, এজন্যই আমি আজ পতিতা। আমি বাধ্য হয়ে এই লাইনে এসেছি। কোথাও কোনো চাকরি পাইনি, কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমনও দিন কেটেছে আমাদের যে দিন আমরা 3 জন শুধু পানি খেয়েই দিন কাটিয়েছি। পতিতা মেয়েটা একটা সময় চুপ করে গেল। পতিতা মেয়েটার কথাগুলো শুনে অরণ্যের চোখের এক কোণে হয়তো একটু জল এসেছে, না হয়তো ধুলো গেছে। অরণ্য মনে মনে বলল, শুধু পতিতার শরীর চাই, আর কিছু না। ক্রিং ক্রিং পতিতা মেয়েটার ফোন বেজে উঠল। পতিতা মেয়েটা ওর ব্যাগ থেকে ফোনটা বের করে বলতে লাগলো, জি আম্মু, ঠিক আছে, আসার সময় আমি বাবার জন্য ঔষধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমার বাড়িতে জানে যে তুমি এইসব কাজ করো? না, আমার মনে হয় কোনো পতিতা বাড়ির লোক কেউ জানে না যে সে একজন পতিতা। আমার বাড়ির লোকও জানে না। যদি জানতে পারে
তাহলে আমার অসুস্থ বাবা আর বাঁচবে না, আর আমার এই পাপের টাকা কেউ ছুঁয়েও দেখবে না। জানো, আমারও স্বপ্ন ছিল আমি কারোর বাড়ির বউ হব, সুন্দর করে সংসার করব, কিন্তু আল্লাহ হয়তো তা চাননি। জানো, আমার স্বপ্ন ছিল রোজ সকালে আমি নামাজ পড়ে আমি আমার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য তৈরি করে দিব, কিন্তু তা মনে হয় আর কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কে বিয়ে করবে একজন পতিতাকে? আমাদের নিয়ে ফুর্তি করা যায়, যৌন চাহিদা মেটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। আর কোনো কথা না প্লিজ। অরণ্য পতিতা মেয়েটা ঠোঁটে চকলেট লাগিয়ে চুম্বন করতে লাগলো। পতিতা মেয়েটা নিঃশব্দে অত্যাচারগুলো মেনে নিচ্ছে। এক পর্যায়ে অরণ্য নিজেকে সামলাতে না পেরে মেতে উঠল এক যৌন খেলায়। হোয়াটস রং উইথ ইউ? না, আমার মুড নেই। পতিতাদের আবার মুড? হ্যাঁ, ঠিকই বলছো, পতিতাদের আবার মুড। যখন চাইবে তখন পতিতাদের শরীর তোমরা ভোগ করতে পারবে, কারণ আমার পতিতালয়ে পতিতাদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নাই। কাস্টমার যা চাইবে সেই সেবাই পতিতাদের দিতে হবে। হোক না পতিতাদের শরীর খারাপ, তাতে কি হয়েছে? শরীর খারাপ নিয়ে পতিতাকে শুতে হবে তার কাস্টমারের সাথে। জানো, যেদিন প্রথম আমি এই লাইনে আসি সেদিন আমার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু কি করব, ঘরে চাল নেই। অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তখন ডাক্তার বাবাকে দেখে আমার কাছে আসলো। আমার বাবা কি বাঁচবে না? কেন বাঁচবে না? তবে হ্যাঁ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা খাওয়ালে ভালো হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো টাকা নাই। তখন ডাক্তার আশেপাশে তাকিয়ে আমার হাত চেপে ধরে বলল, টাকা নেই তো কি হয়েছে মামুনি, আমি তো আছি, আমাকে একটু আদর করে দাও, তোমার বাবার ওষুধ আমি ফ্রিতে দিব। কি বলছেন কি? ছাড়ুন আমার হাত। যা, সম্মান নিয়ে বাড়ি যা। দুদিন পর তোর বাবা যখন মারা যাবে, ওষুধ না পেয়ে, তখন সম্মান ধুয়ে পানি খাস। না, এমনটা বলবেন না। তাহলে রাজি আমার সাথে রাত কাটানোর জন্য? হ্যাঁ, আমি রাজি। সেদিন প্রথম হোটেল যাই, আমি বোরকা পরে গিয়েছিলাম যেন কেউ আমাকে না চিনতে পারে। আমি খুব ভয়ে ভয়ে যাই। হোটেল আমার কাছে আগে হোটেল মানে ছিল যেখানে সবাই নাস্তা খেতে আসে, কিন্তু সেদিন বুঝেছিলাম হোটেলে শুধু নাস্তা না, কিছু জানোয়ার মেয়েদের শরীর খাওয়ার জন্যও আসে। ডাক্তার সেদিন রাতে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি আমার জীবনের কালো অধ্যায় শুরু করি সেদিন থেকে। আমি যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ছাড়েনি। সারা রাত অত্যাচার করার পর সকালবেলায় আমার হাতে 2000 টাকা ধরিয়ে দেয়। হোটেলের ম্যানেজার আমাকে প্রস্তাব দেয় কালো জীবন শুরু করতে, আর আমিও উপায় না পেয়ে না দেখে রাজি হয়ে যাই। আর এর পরের দিন আসো তুমি। আমার সেদিন শরীর খুব খারাপ ছিল, গত রাতে ডাক্তার আমাকে ভোগ করেছিল। আর এর পরের দিন আসো তুমি। সেদিন তোমার সব রাগের ঝাল মিটিয়েছিলে তুমি আমার উপর। সেদিন তোমার শরীর খারাপ ছিল? হ্যাঁ, এখন হয়তো তুমি বলবে পতিতাদের আবার শরীর খারাপ। সরি, পতিতাদের এত কষ্ট, আর আমরা ওদের মন না বুঝে আগে ওদের কাপড় খুলি। সত্যি খুব খারাপ লাগছে। অরণ্য আর পতিতা মেরে পার্কে ঢুকলো। চারপাশে তেমন লোকজন নেই, নিরিবিলি চারপাশটা। তোমার ভালো লাগছে? হ্যাঁ, চারপাশটা বেশ নিরিবিলি। পাখি কুকু করে ডাকছে। অরণ্য আর পতিতা মেয়েটা হাত ধরে হাঁটছে। অরণ্য একটা জবা ফুল ছেড়ে পতিতা মেয়েটার খোপায় গুজে দিল। ঘ্রিং ঘ্রিং করে ফোন বেজে উঠল। হ্যাঁ সাগর বল, তোকে বললাম না কিছু প্রোটেকশন আর দামি চকলেট নিয়ে আসি, টাকা আমি দিয়ে দিব। যত সব। পতিতা মেয়েটা অরণ্যের দিকে তাকিয়ে রইল। প্রোটেকশনের মানে? পতিতা মেয়েটা আজ বেশ ভালো করে জানে, হয়তো এই জন্যই। কিছু বলবে? তুমি কি বিবাহিত? না। আর কয়বার বলবো? হ্যাঁ, তুমি হয়তো প্রোটেকশন আনার কথা শুনে ভাবছো আমি বিবাহিত। আরে ওটা আমার বন্ধুর জন্য আনতে বলছি। আমি এত এক্সপ্লেন কেন করছি এই পতিতাটাকে? ও শুনলে কষ্ট পাবে এই ভেবে কি না আমি ওর কাস্টমার, আর কিছু না। আমার ওকে দরকার, আর ওর দরকার আমার টাকার। আমাদের সম্পর্কটা এই অবধি। কি ভাবছি কি এসব আমি? ভালোবাসার পতিতাকে ধ্যাত, ওর সাথে ফুর্তি করা যায়, কিন্তু ভালোবাসা না। ওকে নিয়ে ফুর্তি করার জন্য আমার টাকাই যথেষ্ট, এতে ভালোবাসা নেই। কিন্তু এসব প্রশ্ন আসছে কোথা থেকে? এত ভাবছি কেন আমি এই পতিতাটাকে নিয়ে? এই তো প্রথম পতিতা নয় আমার জীবনে। এর আগে আরও অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি আমি, কিন্তু তাদের নিয়ে তো আমি এত ভাবিনি। তাদের কারোর সাথে তো আমি ঘুরতে যাইনি। ও বুঝেছি, ওর পতিতা হওয়ার গল্পটা আমাকে ইমোশনাল করে দিয়েছে। দ্যাটস ইট, আর কিছু না। ও আর 5টা পতিতার মতনই, যে ওকে টাকা বেশি দিবে ও তার সাথেই রাত কাটাবে।
না, এটাই শেষ দেখা হবে আমার পতিতা অবন্তীর সাথে। এরপর আর কোনো দিনও ওর সাথে দেখা করব না। হ্যাঁ, এটাই ফাইনাল। তুমি কি কিছু ভাবছো? কই না তো, চলো আইসক্রিম খাই। অরণ্য আর পদিতা মেয়েটা আইসক্রিম খাচ্ছে। পদিতা মেয়েটার হাত থেকে ওর আইসক্রিমটা পড়ে গেল। অরণ্যর মুখের আইসক্রিম ঠকে দিল। ও এক কামড় মুখে নিয়ে আবার অরণ্যকে দিচ্ছে। পুরাই হিন্দি ফিল্মের মতো রোম্যান্টিক। কেন জানি মানা করতে পারলো না ওকে অরণ্য। ওরা দুজনেই হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো হাঁটলো, গান করলো। চলুক না ফিল্মটা কিছুক্ষণ ধরে, কারণ এটাই শেষ সময় কাটানোর সাথে। অরণ্য পতিতা মেয়েটার স্তন চেপে ধরল। পতিতা মেয়েটা গোলাপি ঠোঁট লিপকিস করতে লাগলো। এক পর্যায়ে পতিতা মেয়েটি বাধা দিয়ে বলল, কি করছেন কি? কেউ দেখে নিবে তো। দেখুক, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু আপনারই আত্মসম্মান হারাবেন। আমার কিন্তু কিছু যায় আসবে না, কারণ আমি একজন পতিতা। কাপড় খোলাটা আমার পেশা। আমি কাপড় খুললেই টাকা পাবো। আর এটা একটা পাবলিক প্লেস, এখানে আপনার অসম্মান হোক আমি তা কখনোই চাই না। কথাটা সত্যি। পতিতাদের কোনো আত্মসম্মান নেই, ওরা কাপড় খুললেই টাকা পাবে। কিন্তু আমার সম্মান হারালে আমি তা আর পাবো না। চলো, গাড়িতে চলো। এই কথাটা কি বারবার বলার খুব দরকার আছে? হ্যাঁ, আমি পতিতার। পতিতাদের কোনো আত্মসম্মান নেই, কারণ আমাদের মতো পতিতারা যদি আত্মসম্মান নিয়ে বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না। বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, আর মা না খেতে পেরে মারা যাবে। বাবা মার মৃত্যু দেখার আগে আমার মনে হয় কাস্টমারের সামনে কাপড় খোলাটাই ভালো। এতে যদি আত্মসম্মান না থাকে তাহলেও চলবে, কারণ বাবা মায়ের মুখে তো এক মুঠো অন্ন তুলে দিতে পারবো। আর কি যেন বললে তুমি? ও হ্যাঁ, পতিতা পতিতা পতিতা। কেউ পতিতা হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের মতো পতিতাদেরও একটা নাম থাকে। সমাজ হয়তো ভুলে যায় আমাদের নামগুলো। কেউ ডাকে আমাদের সকিনা, কেউ ডাকে মর্জিনা, আবার কেউ ডাকে জানু, ডার্লিং, এইসব নামে ডাকে। আর কেউ ডাকে পতিতা পতিতা বলে। জানো, আমরা কিন্তু আমাদের কাস্টমারদের খুব ভালো সার্ভিস দিই, কারণ তা না হলে হয়তো সে পরের দিন আসবে না, আর সে না আসলে চলবে না আমাদের সংসার। যে পতিতাদের কাছে ছুটে যাও তোমরা রাতের আধারে একটু সুখ পাওয়ার জন্য, সেই পতিতারা হাজারো কষ্ট বুকে চেপে তোমাদের আনন্দ দিয়ে থাকে। কিন্তু তোমরা কি করো? দিনের বেলা আমাদের মতো পতিতাদের দেখলে নাক সিটকাও, ঘৃণা করো আমাদের, কিন্তু রাতে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও তোমরা। প্লিজ, এসব কথা বাদ দাও এখন। আমি এখন হট হয়ে পড়েছি। চলো, গাড়িতে চলো। কেন গাড়িতে কেন? ও বুঝেছি, গাড়িতে বোধহয় আমার শরীরটাকে ভোগ করবে তুমি। কি তাই তো? হ্যাঁ চলো, আমি আর পারছি না। অনন্য পতিতা মেয়েটিকে গাড়িতে নিয়ে গেল। গাড়িটা কালো হওয়ায় তার সুবিধা হয়েছে। অরণ্য গাড়ির সব কাজ লাগিয়ে দিল। পতিতা মেয়েটি পাশে বসে রয়েছে। অরণ্য পতিতা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। পতিতা মেয়েটি ঠোঁট চুম্বন করতে করতে টি শার্টটা খুলে ফেলল। আর পতিতা মেয়েটি অরণ্যের ডাকে সাড়া দিয়ে তার ঠোঁট চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং করে তার ফোনটা বেজে উঠল। ও শিট, এই সময় কে ফোন করলো? ফোনটা ধরো, জরুরি কলও তো হতে পারে। অরণ্য মোবাইল হাতে নিল। মা ফোন করেছে। অরণ্য ফোনটা কেটে দিয়ে আবারও পতিতা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। পতিতা মেয়েটি ওর ঘাড়ে একটা চুমু কাটলো। আবারও ফোনটা বেজে উঠল। ও শিট, আবারও ফোন। ফোনটা ধরো না প্লিজ। হ্যালো মা, এত কল দিচ্ছ কেন? ফোন কেটে দিচ্ছি, বুঝছো না যে আমি ব্যস্ত? কি বললে, বাবা অসুস্থ? আমি এখনই আসছি। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আজ আর তোমাকে আদর করা হলো না, অন্য কোনো দিন। অরণ্য তাড়াতাড়ি শার্টটা পরে নিল। গাড়ি ড্রাইভ করতে লাগলো। এই শেষ দেখা তোমার সাথে। শেষবারের মতন তোমাকে নিজের করে পেলাম না। তোমার সাথে দেখা না হলে হয়তো বুঝতে পারতাম না পতিতালয়ের পতিতাদেরও এত কষ্ট। সত্যি তোমাকে খুব মিস করবো অবন্তী। অবন্তী পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। অরণ্য হোটেলের সামনে এসে গাড়ি থামালো। পতিতা মেয়েটি গাড়ি থেকে নামলো। অরণ্য পতিতা মেয়েটির হাতে 2000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার টাকা। মাফ করুন, আমি এই টাকা নিতে পারবো না, কারণ আমি কাপড় না খুললে টাকা নেই না, আর আমি অন্যের দয়া গ্রহণ করি না। আমি হয়তো পতিতা হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধটা আমার আছে। চলে আসবেন হোটেলে, আপনার শরীরের খিদা মেটাবেন, তারপর টাকা দিবেন। আমি অবশ্যই নিব, কিন্তু ফ্রিতে আমি টাকা নিতে পারবো না। ওকে, আমি আসছি। কে এই মেয়ে? অন্য কেউ হলে টাকাটা নিত, আর ও টাকাটা নিল না। অরণ্য তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে গেল। অনেকদিন পর নিজেদের বাড়িতে আসলো। মা বাবার কি হয়েছে?
কিছু হয়নি। তাহলে আমাকে কেন ডেকে আনলি মিথ্যা বলে? কেন? তুই কি এই বাড়ির সন্তান না? আমাদের কি মন চায় না তোকে দেখতে? আর তুই কখনো আসিস না আমাদের বাড়িতে, নিজের মতন থাকিস। আর তোর ছোট ভাইকে দেখ, আমাদের কত যত্ন করে, ব্যবসায় দেখাশোনা করে। আর তুই বড় হয়ে হ্যাঁ, আমি তো খারাপ। তোমরা থাকো তোমাদের ছোট ছেলেকে নিয়ে। কেন আমাকে ফোন দাও? আমি তো চাই না এখানে আসতে। তোমার ছোট ছেলে এই করেছে ওই করেছে, বিশ্বাস করো আমি চাই না এখানে আসতে। অরণ্য বাড়ি থেকে বের হয়ে আসলো, তার ভালো লাগে না এই সংসার। বেশ তো আছি নিজের মতন। পতিতা, মদ, বন্ধু বান্ধব, পার্টি এসব নিয়ে তো বেশ আছি। কেন মা, কেন আমাকে ডাকো ওই বাড়িতে? না, আর না, আমি আর ওই বাড়িতে যাব না। সব শেষ করে দিব। এই মিথ্যা সম্পর্কগুলো অনেক হয়েছে। আর না, আর না। ভালো থেকো মা, পারলে ক্ষমা করো তোমার এই নিকৃষ্ট ছেলেটাকে। ইসুর নগ্ন দেহটা অরণ্যকে আবার উত্তেজিত করে তুলল। বিছানায় ইসুর নগ্ন দেহটা দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অরণ্য টি শার্ট খুলে ইসুর কাছে গেল। ইসুর ঠোঁটে হাত বোলাতে লাগলো। অরণ্য পাগলুন মাদের মতো ইসুর গোলাপি ঠোঁটগুলো চুষতে লাগলো। অরণ্য ইসুর সনে হাত রাখতেই ইসু জেগে উঠল। ইসুর হাত পা ব্যথা। ইসু আর্তনাদ কণ্ঠে বলতে লাগলো, প্লিজ অরণ্য, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। তোমার যৌবন যে আমাকে ডাকছে সোনা, এখন আমি কি করব বলো? না, আমার প্রচন্ড ব্যথা করছে। কাল সারা রাত তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে পালাক্রমে ধর্ষণ করলে, আর এখন তুমি আবারও আসছো আমার সাথে যৌন সম্পর্ক করতে। আহ, ওভাবে বলছো কেন সোনা? ধর্ষণ বলো না, বলো কাল সারা রাত আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে তোমার সাথে রোম্যান্স করছি। আর আমরা এখন খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। তোমার সেক্সি শরীরটা আমাকে ডাকছে তোমার কাছে। একটু আদর করব তোমাকে, প্লিজ বাধা দিও না। আমার প্রচন্ড ব্যথা করছে, আমি আর পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। বেশি ব্যথা দিব না, বিশ্বাস করো। একটু আদর করব শুধু তোমাকে। সত্যি বলছি মাইরি, তুমি একটা চিজ। তোমাকে দেখলে যে কোনো ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তোমার কোনো দিনও ভালো হবে না অরণ্য। অরণ্য এই কথা শোনা মাত্র ঠাস করে একটা থাপ্পড় মারল ইসুকে আর বলতে লাগলো, ও সরি, আমি জানো কি ব্যথা পেয়েছো? শোনো, এ কথার শাস্তি আমি এখন দিচ্ছি। খুব বার বেড়েছে তোর, তাই না? অরণ্য ইসুর সাথে শুরু করলো অত্যাচার। অসুরের সমস্ত রাগ মিঠিয়ে দিল ইসুর উপর। পরিতা মেয়েটার সমস্ত ভালোবাসা, সরি যৌনতা এখন পেল ইস্যু। কিছুক্ষণ পর অরণ্য ক্লান্ত হয়ে ইস্যুর বাসায় শুয়ে পড়ল। ইস্যু, তুমি সত্যি আজ অনেক আনন্দ দিলে আমাকে। তোমার সেক্সি শরীরটা দেখে আমি আর পারলাম না নিজেকে সামলাতে। ইউ আর টু হট ইস্যু। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার প্রচন্ড ব্যথা করছে, আমি আর পারছি না। কি দোষ ছিল আমার? এটাই কি দোষ আমার যে আমি তোমার বন্ধুর প্রস্তাব রিজেক্ট করেছিলাম? না, সেটা তোর দোষ না। আমার বন্ধু তোকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল তোকে বিয়ে করার, কিন্তু তুই তাকে অপমান করেছিস। এটা তোর দোষ না। তোর ভালো লাগে না তাই তুই ওকে রিজেক্ট করছিস। তাহলে ভাবছিস কি তোর দোষ? শোন তাহলে, আমি যখন তোকে প্রস্তাব দিলাম আমার সাথে সেক্স করার জন্য বিয়ে ছাড়া, তখন তুই রাজি হয়ে গেলি। আরে আমি তো তোকে শুধু খেতে চেয়েছিলাম, আর তুই এক কথায় হ্যাঁ বলে দিলি। দিনের পর দিন আমার এই ফ্ল্যাটে এসছিস, আমার সাথে ফিজিক্যাল হয়েছিস, তখন কিছু যায় আসেনি তোর। আর আমার বন্ধু তোকে খেতে চেয়েছিল না, তোকে বিয়ে করতে চেয়েছিল, তাও আবার ভালোবেসে, কিন্তু তুই তো রাজি হলি না। অথচ আমার সাথে রাজি হয়ে গেলি। আর আমি তো তাকে বিয়ের প্রস্তাবও দেইনি। এটাই ছিল তোর অপরাধ, বুঝলি এখন? আর হ্যাঁ, আমার বন্ধু সৌম্য তোকে সত্যিই ভালোবেসেছিল, যার পরিণতি তুই ওকে দিলি মৃত্যু। এখন আমিও তোকে মারবো তিলে তিলে। তোর সাথে ফুর্তি করব যখন আমার মন চাইবে তখন, বুঝলি? এ কি, পতিতা মেয়েটি ফোন করছে না, আমি আর ওর ফোন ধরবো না। ফোনটা বেজে বেজে কেটে গেল। পতিতা মেয়েটা এক নাগারে ফোন করতেই লাগলো। একটা সময় অরণ্য বিরক্ত হয়ে ফোনটা ধরলো। ও কিছু বলার আগে পতিতা মেয়েটা বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছো না কেন? তুমি বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছেছো? তোমার বাবা এখন সুস্থ আছে তো? এই তুই কে রে? তোকে এত কথা আমি কেন বলতে যাব? পতিতা,
পতিতার মতো থাক। আমার পার্সোনাল লাইফে তোকে নাক গলাতে বলেছি কি? আমি কোথায় যাব, কি করব, কি খেলাম, এসব আমি তোকে বলতে যাব কেন? তুই কে রে? আমার ঘরের বউ কি? বাজারের সস্তা মেয়ে? তোদের মতো মেয়ে না হাজার পাবো রাস্তায় বের হলে। দুদিন একটু ভালো করে কথা বলছি কি না? বলছি। ও এসেছে অধিকার ফলাতে। আরে তোদের মতো সস্তা মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। আর একটা কথা শোন, নিজের সীমানা ছাড়াস না। হোটেলের এক বেশ্যা এসেছে আমার খবর নিতে। ও বুঝেছি কাস্টমার পাচ্ছিস না, তাই আমার সাথে এত ভাব করছিস 2 টাকার পতিতা। ফোনটা কেটে দিল। অরণ্য যখন কথাগুলো বলছিল তখন ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ পাচ্ছে। আমি ঠিক করছি যা করেছি। এখন কেন ও আমাকে ফোন করবে? কে হই আমি ওর? ওর কান্নার আওয়াজটা এখন অরণ্যের কানে ভেসে আসছে যেন। খুব খারাপ লাগলো ওর। কিন্তু কেন? আরে আমি খারাপ? আমি কারোর জন্য কষ্ট পাই না। 2 টাকার পতিতা না। আমার এইরকম লাগছে কেন পতিতা মেয়েটির জন্য? আমি কি একবার ফোন করব? না, ফোন করব না। কে ও? কিন্তু এতগুলো কথা আমি কেন ওকে বললাম? ফোনটা রেখে দিলেই তো পারতাম। না না, আর ভাববো না আমি ওই পতিতা মেয়েটির কথা। হু ইজ শি ইজ নাথিং। কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে এসব ভেবে আবারও ফোন করলো অবন্তীকে। আপনি যেই নম্বরে ফোন করেছেন নম্বরটি এখন বন্ধ আছে। ফোনটা বন্ধ কেন? পতিতা মেয়েটির ফোন বন্ধ কেন? তাহলে কি ও আমার উপর রাগ করলো? সে করুক, তাতে আমার কি? কিন্তু আমার এইরকম লাগছে কেন? না, এটা আমার মনের ভুল। আমি ক্লান্ত, তাই এইরকম মনে হচ্ছে। যাই একটু শাওয়ার নিয়ে আসি, তারপর হয়তো একটু ভালো লাগবে। কিরে, কন্ডম কই? হ্যাঁ রে, আনছি দোস্ত। টেনশন মাতলো। যা, খেলা শুরু করে দে। দোস্ত, মেয়েটা তো বাঁচবো না। কাল রাতে আমরা 5 জন মিলে রেপ করছি, আর আজ যদি একই কাজ করি তাহলে মেয়েটা মনে হয় আর বাঁচবো না। আরে না, ওর কিছু হবে না। শালি প্রফেশনাল। প্রথম প্রথম একটু ন্যাকামি করব, কিন্তু পরে ঠিক হয়ে যাইব। শোন, আজ সবাই একসাথে যাস না, নিতে পারবো না। এক এক করে যাবি। আর দেখিস আবার মেরে ফেলিস না, তাহলে আমাদের মজার উৎস নষ্ট হয়ে যাবে। ঠিক আছে দোস্ত। এক এক করে সবাই ইস্যুর কাছে যাচ্ছে, আর ইস্যু শুধু চিৎকার করছে। আর করবেই বা না কেন? 5 জন ছেলে একটা মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। সবগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইস্যুর উপর। এসব কিছুর মধ্যে অরণ্য আবারও পতিতার মেয়েটাকে ফোন করলো, কিন্তু পতিতা মেয়েটা ফোন ধরছে না। আচ্ছা, পতিতা মেয়েটি আবার কিছু করে বসলো না তো? আরে না, কি করবে আবার? সাগর, একটু শোন তো। হ্যাঁ বল দোস্ত। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ তোরা ম্যানেজ কর শালিকে। আমি আবারও বলে যাচ্ছি, দেখিস যেন না মারা যায়। ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস, বুঝলি? হ্যাঁ, ও নিয়ে তুই একদমই চিন্তা করিস না। অরণ্য গাড়ি নিয়ে বের হয়ে পড়লো। এই পতিতা মেয়েটার কথাও যত বলে আর ভাবনা তত বেশি করে, ও যেন আরো ভাবে। অরণ্য গাড়ি নিয়ে হোটেলে গেল। ও হ্যাঁ, পতিতালয়ে গেল পতিতাকে খুঁজতে। মামা, আপনি অনেকদিন পর আসলেন কিন্তু। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম মাঝখানে। মামা, একটা নতুন মেয়ে আছে, দেখাবো? না, অবন্তী আছে। ও, আপনি অবন্তীর কাছে আসছেন? কিন্তু মামা, আজ তো অবন্তী আসে নাই। মামা, আপনি টেনশন করেন না, অবন্তীর চেয়েও ভালো খাসা মাল আছে। আসেন, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। অবন্তী আসে নাই? না থাক তাহলে আজ। কি হয়েছে মামা? এই প্রথম আপনি হোস্টেলে আইসা কাম না কইরা চলে যাইতেছেন? মামা, বললাম না অবন্তীর চেয়েও ভালো মেয়ে আছে, আপনাকে খুশি করে দিব। অবন্তীর বাড়ির ঠিকানা আছে? না, আমরা কোনো পতিতার বাড়ির ঠিকানা রাখি না, কারণ এতে মেয়েটির অসুবিধা হতে পারে। এখানে এমন অনেক পতিতা আছে যাদের বাড়ির লোক জানে না তারা এই দেহ ব্যবসার কাজ করে। ও আচ্ছা, অবন্তী আসলে আমাকে ফোন দিতে বলিস। হ্যালো মিস্টার, দেখে চলতে পারেন না? তুই এখানে? পতিতালয়ে মানুষ যা করতে আসে তাই করতে এসেছিলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই এখানে কি করতে এসেছিস? সেম অ্যান্সার। আমার বাবা মায়ের আদর্শ ভদ্র ছেলে এসেছে পতিতালয়ে? বাহ। আচ্ছা, বাবা মা জানে তো? দাদা ভাই, সিন ক্রিয়েট করিস না। এটা একটা পাবলিক প্লেস, আর আমি যদি বাবা মাকে বলি তুই এখানে এসেছিলি তখন? আমি বাবা মায়ের খারাপ ছেলে? আমি আসলে তারা কষ্ট পাবে না, কারণ তারা জানে আমি তাদের বকে যাওয়া সন্তান। কি তুই তো আমার মতো বকে যাওয়া সন্তান না? শোন, আমি নিয়ে তোর সাথে কোনো ডিসকাশনে যেতে চাই না। ওকে, আমার ছোট ভাইও আমার মতো বকে গেল, কিন্তু ও তো বাবা মায়ের ভালোবাসা পায়, তাহলে ও কেন বখাটে গেল? আমি
খারাপ হওয়ার হাজার কারণ আছে, কিন্তু ওর তো তা নেই। আমি বাবার ভালোবাসা কখনো পাইনি, কিন্তু ও তো পেয়েছে। তাহলে কেন ও এমন হলো? আচ্ছা, আজ পতিতা মেয়েটি আসলো না কেন? ওর কি কিছু হয়েছে? অরণ্য আবারও পতিতা মেয়েটাকে ফোন করলো। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি অরণ্য, অবন্তী। অরণ্যের কণ্ঠ শোনা মাত্র অবন্তী ফোনটা কেটে দিল। ও আবারও ফোন করলো, ফোনটা বন্ধ বলছে। তাহলে কেউ ইচ্ছে করে ফোনটা কেটে দিল? বুঝেছি, আমার কথাগুলো হয়তো ওকে হার্ট করেছে, কিন্তু ওর এই আচরণ যে আমাকে হার্ট করলো তার বেলা না, এখানেই শেষ। এই পতিতা আর তার কাস্টমারের গল্প আমি আর ভাববো না। পতিতার কথা, কিছু কিছু কথা না বলাই ভালো, থাক না সে মনের আড়ালে। তুমি হয়তো কোনোদিনও জানতে পারবে না অবন্তী আমার মনের কথাগুলো। পতিতা আর তার কাস্টমারের গল্প রচনা হবে আবারও, কিন্তু সেখানে থাকবে না মিষ্টি অবন্তী, কিন্তু কাস্টমারের ভূমিকায় আমিই থাকবো। কিন্তু পতিতা হয়তো তোমার মতন হবে না। সত্যি আমার দেখা তুমি সেরা পতিতা। আর না, অনেক হয়েছে, এই গল্পের রীতি এখানেই টানবো। আমি বরং বাড়ি গিয়ে আমার ইস্যু বেবির সাথে ফুর্তি করি গিয়ে। ইস্যু মাই ডার্লিং, আমি আসছি। আমি একজন পতিতার ছেলে। আমার মা একজন পতিতা ছিলেন। পরবর্তীতে আমার বাবা না, ওই মানুষটা আমার মাকে বিয়ে করেন। বিয়ের সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম। কে যে আমার বাবা তা আমার মাও জানে না। এজন্য আমার মায়ের স্বামী আমাকে দেখতে পারে না, বারবার শুধু আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। আমাকে শুধু বলে আমি একজন পতিতার সন্তান। আমার বাবার ঠিক নেই। আচ্ছা, আমার জন্মের তো আমার কোনো হাত ছিল না, তাহলে কেন সবাই আমাকে জারজ বলে? আমার মায়ের সামনে আমাকে এগুলো বলতো। আমার মায়ের স্বামী মা অনেক কষ্ট পেত, লুকিয়ে লুকিয়ে কাঁদতো। আমি কোনো দিন মায়ের কাছে জানতে চাইনি আমার জন্ম পরিচয়, কে আমার বাবা। হয়তো আমার মতনই কোনো নরপিশাচ হবে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন স্কুলে একটা মেয়েকে আমার ভালো লাগতো, যা হয় আর কি। আমি মেয়েটাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি না হয়ে আমার বাবার কাছে, মানে আমার মায়ের স্বামীর কাছে নালিশ দেয়। সেদিন ওই লোকটি আমাকে বলেছিল রক্ত যাবে কোথায়। কথা কাটাকাটি হওয়ার পর তিনি আমাকে বলে দেন আমার জন্ম পরিচয় নিয়ে, এই যে আমি এক পতিতার ছেলে। সেদিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। সেদিন রাতে ছাদে গিয়ে আমি প্রচণ্ড কেঁদেছিলাম। কেন আমার মা পতিতা ছিল, কেন সারা রাত কান্না করেছিলাম। আমি 1 মাসে দুঃখে মায়ের সামনে যাইনি, মাও লজ্জায় আমার সামনে আসতো না। ধীরে ধীরে এই কথাটা ছড়িয়ে গেল যে আমি এক পতিতার সন্তান, আমার কোনো পিতৃ পরিচয় নেই। ক্লাসের সবাই আমাকে জারজ জারজ বলতো, মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো। আমার জীবনটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। একদিন আমি মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, মা কেন তুমি পতিতা হয়েছিলে? মায়ের চোখ দিয়ে শুধু কান্নার জলে পড়েছিল সেদিন। এরপর থেকে আমি আর কোনো দিনও মাকে এই নিয়ে আর কোনো কথা বলি নাই। এরপর শুরু হয় আমার এক ভিন্ন জীবন। আমার চাহিদাগুলো সব আমি মিটিয়েছি ব্যাংকের চাকরি করে। আলাদা একটা ছোট ফ্ল্যাট কিনে নিজের জীবন শুরু করি। মদ, নেশা, মেয়ে এগুলো হয়ে পড়ে আমার নিত্যদিনের সাথী। আমি পার্ট করতে শুরু করি, মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করি। জানি আমি খারাপ, কিন্তু আমি তো এমন হতে চাইনি। আমিও আর 10টা ছেলেদের মতো স্বপ্ন দেখতাম। ক্লাসে ফার্স্ট থেকে কখনো সেকেন্ড হতাম না। আমিও চেয়েছিলাম আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু আমি হতে পারিনি। যখন আমি মেডিকেল পরীক্ষা দেই আমি চান্স পেয়েছিলাম, কিন্তু ভর্তির ফ্রি আমি দিতে পারিনি। আমার মায়ের স্বামীর কাছে চেয়েছিলাম, উনি দেননি, কারণ ওনার নিজের ছেলে মেডিকেলে চান্স পেয়েছিল না। মূলত হিংসা থেকে উনি আমাকে টাকা দিয়েছিল না। আমি ওনার পা ধরে কেঁদে বলেছিলাম আমাকে টাকা দেওয়ার জন্য আমি সব টাকা শোধ করে দিব, কিন্তু ওনার একটাই কথা ছিল, আবার নিজের ছেলে চান্স পাইনি, তাহলে আমি কেন একটা পতিতার ছেলের জন্য টাকা দিব? তখন থেকে শুরু হয় আমার এক ভিন্ন ধরনের লাইফস্টাইল। আজ আমার এই অধপতনের জন্য দায়ী কে? আমার দোষ একটাই, আমি একজন পতিতার ছেলে। আমার কোনো জন্ম পরিচয় নেই। আমার মা পতিতা তো কি হয়েছে, এজন্য আমাকে কি কম ভালোবাসে? না, বরং আর 10টা মায়ের মতনই আমাকে ভালোবাসে। সমাজ আমাকে বারবার বলেছে আমি একজন পতিতার ছেলে। আমি জারজ, 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 এই একটা শব্দ আমার জীবনটাকে শেষ করে দিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমি বিয়ে করব একজন পতিতাকে, আর কখনো তাকে বলবো না তুই পতিতা ছিলি। আমার মনে হয় আমি তাকে পেয়ে গেছি। হ্যাঁ, আমি বিয়ে করব, আর 10টা মানুষের মতো আমিও সংসার করব। আমি সব বলে দিব অবন্তীকে।
আমি আমার এই জীবনটা ছেড়ে দিব। আমি ভালো হয়ে যাব। আমি আমার সব ভুল স্বীকার করব অবন্তীর কাছে। আমি বিয়ে করব পতিতা অবন্তীকে। আমি একটা ছোট সংসার বাঁধবো অবন্তীকে নিয়ে। আমি ভালোবেসে ফেলেছি পতিতা অবন্তীকে। না, আর পতিতা না, ও আমার অবন্তী, শুধু আমার অবন্তী। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো। ওর বন্ধুগুলো সব ক্লান্ত হয়ে বসে রয়েছে। সাগর বলতে লাগলো, দোস্ত ভালোই আরাম পেলাম। শালির ফিগার কি! ও এখন কি করছে? ঘুমাচ্ছে। দোস্ত যা, এবার তোর পালা। আর হ্যাঁ, দেখবি টেবিলের পাশে প্যাকেট রাখা আছে। অরণ্য ইস্যুর কাছে গেল। ইস্যুর শরীরে বীর্যের গন্ধ। ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ইস্যু। অরণ্য ইস্যুর কাছে যেতে ইস্যু জেগে উঠল। কি এবার তোমার পালা, তাই না? আমার আর ব্যথা করছে না, শুরু করো তোমার খেলা। আমি আর বলবো না আমাকে ছেড়ে দাও, আমি আর বলবো না আমার ব্যথা করছে। সত্যি বলতে কি অরণ্য, আমি তোমাকে ভালোবেসেছিলাম না তোমার টাকা দেখে, না, আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম। এই জন্যই তো আমি তোমার সাথে রাত কাটাতাম। কিন্তু তুমি কি করলে? তোমার বন্ধুদের দিয়ে আমাকে রেপ করালে। আমি এখনো তোমাকে ভালোবাসি, না তোমার জন্য, টাকার জন্য না। তুমি হয়তো ভাবতে পারো এই ধর্ষিতাকে কে বিয়ে করবে, এই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি কি পারবে আমাকে তোমার জীবন সঙ্গী করতে? হয়তো পারবে না, কিন্তু আমি অপেক্ষা করব শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। অরণ্য, আমার এই জীবনটাকে পারবেন তুমি রাঙাতে? পারবে না আমাকে বিয়ে করতে? আমি ভুলে যাব আমার সাথে যা হয়েছে, আমি সব ভুলে যাব। কি পারবে না আমাকে বিয়ে করতে? শোন, যদি মুখ খুলিস তাহলে তোর ভিডিও ভাইরাল করে দিব। আর হ্যাঁ, আমার সাথে একদম চালাকি না, বুঝলি? সাগর ইস্যুকে পৌঁছে দিতে গেল। অরণ্য অবন্তীকে ফোন করে ওর বাড়িতে আসতে বলল। আর অবন্তী অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। আজ আসবে অবন্তী। আমার মনের কথাগুলো আজ বলে দিব। কাল থেকে ভালো হয়ে যাব আমি। সুখের সংসার করব অবন্তীকে নিয়ে। আমি মেনে নিব অবন্তীকে। অরণ্য ও ছোট ফ্ল্যাটটা নিজের হাতে সাজাতে লাগলো। সব ওর মনের মতো করে সাজাবে। অরণ্য বিছানার উপর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিল আর একটা ডায়মন্ড রিং এনেছে অবন্তীর জন্য। কখন আসবে আমার অবন্তী? হ্যাঁ, আমার অবন্তী। অরণ্য 20 মিনিট শাওয়ার নিল। নীল একটা পাঞ্জাবি পরলো, শরীরের মাখলো বডি স্প্রে। কলিং বেল বাজছে। মনে হয় অবন্তী এসেছে। অরণ্য দরজাটা খুললো। আজ অবন্তী একটা নীল শাড়ি পরে এসেছে। অবন্তীর খোপায় একটা গোলাপ ফুল। অরণ্য অবন্তীকে রুমে আসতে বলল। বাহ, অনেক সুন্দর করে সাজিয়েছো তো। তোমার থেকে সুন্দর লাগছে না? এগুলো সব তোমার জন্য, শুধু তোমারই জন্য। আমি তোমাকে আজ কিছু বলতে চাই অবন্তী। না, এখন না। অবন্তী ধীরে ধীরে কাছে আসলো। অবন্তী ওর ঠোঁটে একটা চুম্বন করলো। অরণ্য অবন্তীকে কোলে করে বিছানায় নিয়ে গেল। ফুলের বিছানায় অবন্তীকে আরো বেশি সুন্দর লাগছে। অরণ্য অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরল। অরণ্য আর অবন্তী মেতে পড়ল এক অনন্তকালের মিলন খেলায়। কিছুক্ষণ পর ওদের ক্লান্ত দেহ দুটো বিছানায় লুটিয়ে পড়েছে। অরণ্য অবন্তীর হাতে একটা চুমু খেল। অরণ্য টেবিলের কোণ থেকে চশমাটা নিল। ওদের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসে চশমাটা খোলা হয়ে গেছে। অবন্তী চশমাটা পরিষ্কার করে দিল। অরণ্য ওর আর অবন্তীর জন্য ড্রিঙ্ক বানিয়ে আনলো। অবন্তীর গ্লাসে ডায়মন্ড রিংটা দিল। আজ সে তার মনের কথা বলবে। অরণ্য ওয়াশরুম থেকে আসলো। আমি তোমাকে কিছু বলতে চাই অবন্তী। হ্যাঁ শুনবো, কিন্তু আগে ড্রিঙ্কসটা শেষ করো তারপর। ঠিক আছে। অরণ্য ড্রিঙ্ক করতে লাগলো। কি হলো? মাথা ঘুরছে কেন? অরণ্য বিছানায় লুটিয়ে পড়ল। অবন্তী তার ব্যাগ থেকে চাকুটা বের করে বিধিয়ে দিল অরণ্যের বুকে। রক্তাক্ত হয়ে গেল চারপাশটা। অবন্তী শুধু হাসছে। কি আপনারা ভাবছেন কেন মারলাম অরণ্যকে? তাহলে শুনুন, এই অরণ্যের সাথে প্রেম করতো আমার বোন মিষ্টি। ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকেও রেপ করে, কিন্তু আমার বোন বিয়ের কথা বললেই ওকে ব্ল্যাকমেইল করতো। এ কথাটা বলিয়ে অবন্তী আবারও ছুরি বিধিয়ে দিল অরণ্যের বুকে। যদি আমার বোন সব বলতো তাহলে নাকি আমার বোনের ভিডিও ভাইরাল করবে। লজ্জা ঘৃণায় আমার বোন আত্মহত্যাও করে। ও প্রেগনেন্ট ছিল সেদিন। আমি ঠিকই ছাড়বো না এই পিশাচটাকে, এই জন্যই ওকে ফলো করি। কি করে, কোথায় যায় সব পরে জানতে পারি। ও হোটেলে যায়, তখন আমি হয়ে গেলাম পতিতা। হ্যাঁ আমি পতিতা, আমি আমার বোনের মৃত্যুর জন্য পতিতা হয়েছি। আজ আমার বোনের আত্মা শান্তি পেল। বোন, আমি পেরেছি। অবন্তী পুলিশকে ফোন করলো। অবন্তীর হাতে হাত করা। প্রতিটা টিভি চ্যানেল একটা নিউজ, পতিতার হাতে তার কাস্টমার খুন। আদালতে দাঁড়িয়ে আছে অবন্তী। উকিল প্রশ্ন করছে, কেন খুন করলেন আপনার কাস্টমারকে?
কাস্টমার? হ্যাঁ, কাস্টমার। ওকে খুন করেছি, বেশ করেছি। ও তো ধর্ষক। আমার বোনকে রেপ করেছিল, এই জন্যই ওকে খুন করেছি। আপনি আইনের আশ্রয় নিতে পারতেন। আইন? হ্যাঁ, যে আইন কিনা বলে মেয়েদের রেপ হওয়ার পর 24 ঘন্টা গোসল করতে পারবে না, কারণ এতে নাকি রেপের চিহ্ন মুছে যায়। রেপ হলে বসে থাকতে হবে, কখন পুলিশ আসবে, কখন মেডিকেল হবে। আমি বেশ করেছি, ওকে খুন করেছি। হ্যাঁ, আমি পতিতা, ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য। আমার মতো হাজার হাজার অবন্তী পতিতা হতে তৈরি। অনন্তের যাবজ্জীবন কারাদণ্ড হলো। অবন্তী এখন কারাগারে দিন কাটাচ্ছে। অবন্তী সারাদিন শুধু একটা কথাই ভাবে। কি বলতে চেয়েছিল অরণ্য? ওর শেষ কথাটা শুনতে পারলাম না।